আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আমাদের আমুদরিয়ার নিউজের স্টুডিওতে এসেছেন। আমাদের মাঝে আমরা পেয়ে গেছি বাংলার কালজয়ী সাহিত্যিক সমরেশ বসুর পুত্র নবকুমার বসুকে। নবকুমার বসু একজন বিশিষ্ট কথাকার। 1993 সালে নবকুমার বসু ইংল্যান্ড প্রবাসী হন। তার দুই পুত্র সন্তান, দুজনেই ডাক্তার। বড় ছেলে সমীক বসু ইংরেজিতে সাহিত্য চর্চা করেন। ছোট ছেলে প্রতীক বসু ভালো গান করেন। নবকুমার বসু অনেক রকম এবং খুব ভালো রান্নাও করেন। তার রান্না খেয়ে সুনীল গঙ্গোপাধ্যায় মজা করে তার নাম রেখেছিলেন নবকুমার, নব ঠাকুর। ইয়েস, 1977 খ্রিস্টাব্দে তার লেখা ছোট গল্প দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তার পিতা সমরেশ বসু এবং মাতা গৌরী বসুর জীবনের ওপর ভিত্তি করে তার চিরসখা উপন্যাসটি দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 200-র ওপর ছোট গল্প, বড় গল্প, 40টিরও বেশি উপন্যাস ছাড়াও অজস্র প্রবন্ধ, নিবন্ধ লেখা আছে। কিশোর কাহিনী, রহস্য, উপন্যাস লিখেছেন তিনি। সাহিত্য চর্চার জন্য আমন্ত্রিত হয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বহু দেশ ভ্রমণ করেছেন। 2015 সালে আমেরিকার হিউস্টন শহরে সেরা বাঙালির শিরোপা দেওয়া হয় তাঁকে। 2019-এ তাঁর শ্রীময়ী মা উপন্যাসের ওড়িয়া অনুবাদ সাহিত্য একাডেমি পুরস্কার পায়। 2021-এ ইংল্যান্ডের ইউকেবিসি সংস্থা সাহিত্য চর্চার জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্টের পুরস্কার দেয়। তাঁর লেখা একাধিক রচনা কখনো নাটক, কখনো শ্রুতিনাটক হিসেবে অভিনীত হয়েছে। আমরা আর বেশি কথা বাড়াই না, ওনার সাথে সরাসরি আলাপ করি। আপনার কাছ থেকেই আমরা আজ অনেক কথা শুনবো। অবশ্যই আমাদের আমুদরিয়া নিউজে আপনাকে স্বাগত। বেশ, তোমাকে নমস্কার এবং শ্রোতা দর্শক যারা আছেন তাদের সকলকে আমার নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা স্যার, আপনি ইংল্যান্ডে চলে গেলেন কেন? প্রথম প্রশ্ন আমার এটাই। এইটার উত্তর দিতে গেলে প্রথমে একটা কথা বলতে হয় যেটা তুমি উল্লেখ করোনি। সেটা হচ্ছে যে আমি যদিও এখন সম্পূর্ণ পেশাদার লেখক, অর্থাৎ প্রফেশনাল রাইটার, কিন্তু আসলে আমার একটা অন্য জীবিকা ছিল। এটাই বলছি এখন। তার কারণ হচ্ছে আমি কিন্তু চিকিৎসক, আসলে আমি ডাক্তার এবং আমি হচ্ছে পেট কাটার ডাক্তার, যাকে বলে শল্য চিকিৎসক, সার্জন। তো যখন এদেশ থেকে গেছি তখন তো আমি এখানে কলকাতাতে ছিলাম। কলকাতাতে আমার বাড়ি, নার্সিংহোম ইত্যাদি সবই ছিল, হসপিটালে অ্যাটাচমেন্ট সবই ছিল। কিন্তু ঠিক বেসিক অথবা বিশেষ কোন কারণে চলে গেছি বলতে গেলে দু একটা কথা একসঙ্গে বলতে হয়। তার মধ্যে কোনোটাতে একটু সমাজনীতি, একটু রাজনীতি, এসবের কথা এসে যায়। কিন্তু মানে যেটাকে ইংরেজিতে বলা হয় টু কাট এ লং স্টোরি শর্ট, সংক্ষেপ করে বলতে গেলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে সেই সময়টাতে মানে ধরো 8-এর দশকের, গত শতাব্দীর 8-এর দশকের শেষের দিকের থেকে শুরু করে 90 দশকের এই সময়তে একটা যে মোটামুটি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তন ঘটছিল, সেই গড্ডলিকা প্রবাহে সবাই তো গা ভাসিয়ে চলেছে এবং চলতে হয়েছে। কিন্তু দু একজন যে তার মধ্যে ব্যতিক্রমে থাকবে না কিংবা থাকতে পারে না, তা কিন্তু হয় না। আমার তখন মনে হয়েছিল আমাদের সবকিছু থাকা সত্ত্বেও কোথাও যেন আমাদের মূল্যবোধ খুব বেশি রকমভাবে আহত হচ্ছে। খুব সংক্ষেপে মূল কারণ বলতে গেলে সেইটা। আর যেহেতু আমি তার আগেও ইংল্যান্ডে ছিলাম পড়াশুনো করার জন্য, তার থেকে 12-13 বছর আগে, সেই জন্য তখন আমার যাওয়ার একটা সুযোগও সেখানে ছিল। সুতরাং তখন ভাবলাম যে ঠিক আছে, জীবনটা তো চলছে একরকমভাবে। কেন তখন আমরা বেশ মোটামুটি মানে প্রতিষ্ঠিত চিকিৎসক, আমি এবং আমার স্ত্রী দুজনেই। কেন আমি সার্জন, আমার স্ত্রীরোগ বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট। সুতরাং যে সবকিছু মিলিয়ে আমাদের ভালোই ছিল। আমাদের বন্ধুরা খুব অবাক হতো যে আচ্ছা তোমরা কত টাকা রোজগার করো বলো তো, এর মধ্যেই তোমরা একটা 4তলা বাড়ি করে ফেলেছো, তোমাদের 2খানা গাড়ি। কিন্তু এগুলো সবই বাইরের ব্যাপার। ভেতর ভেতর কোথাও একটা মনে হচ্ছিল যে যেভাবে জীবনযাপন করেছি, যেভাবে ছোট থেকে বড় হয়েছি, বাবা এবং মা যেভাবে আমাদের মানুষ করেছেন, সেখানে আমার মূল্যবোধ কিন্তু এই পরিস্থিতিতে ঠিকভাবে সহজভাবে চলতে পারছে না।
আমার ভেতরে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। তখন ভাবলাম ঠিক আছে একবার ইংল্যান্ডে গিয়ে দেখি কি দাঁড়ায়, কারণ বাড়ি নার্সিংহোম ছেড়ে ফট করে চলে যাওয়া ব্যাপারটা তো খুব সহজ নয়। কিন্তু গিয়েছিলাম তা সত্ত্বেও, সেই যে গিয়েছিলাম আর ফিরে আসিনি। আচ্ছা, ছেলেরাও তারপরে গেছে, ছেলেরা তারপর ওদেশে পড়াশোনা করেছে, আমার 2 ছেলেও ডাক্তার। তুমি যদিও একটু আগে উল্লেখ করেছো যে বড় ছেলে শ্রমিক, সে লেখে, হ্যাঁ লেখে, কিন্তু আমার 2 ছেলেই ডাক্তার। কিন্তু তা সত্ত্বেও একজন সাহিত্য চর্চা করে আর একজন সঙ্গীত চর্চা করে, এবং এগুলো সবই শুরু হয়েছিল দেশে, এবং পাকিচক্রে ওদের সেই সুযোগও ঘটেছে, যার ফলে ওরা পরবর্তী জীবনেও সেগুলোকে একই সঙ্গে কন্টিনিউ করেছে। একদম। আপনার কাকে বেশি ভালো লাগে, সমরেশ বসু, কালকুট নাকি ভ্রমর? এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক ভেবেচিন্তে উত্তর দেওয়া, শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে বোধবুদ্ধি সম্পন্ন মানুষ আমার মনে হয় নানা রকম ভাবে উত্তর দেবে। তার কারণ 3টি লেখক ছিলেন 3 রকম। সমরেশ বসু এক ধরনের লেখক, কালকুট আরেক ধরনের লেখক, ভ্রমর এই দুয়ের মাঝখান দিয়ে আর একটা নতুন পথ তৈরি করার চেষ্টা করেছিলেন। সমরেশ বসুর লেখক, আজকে তার প্রয়াণের 36 বছর পরও তাকে নিয়ে আমাদের আলোচনা হয়, কথাবার্তা হয়, এবং যেহেতু এটা তার শতবর্ষ, আমার মনে হয় তার সমসাময়িক লেখকদের নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করা এবং এত বেশি অনুষ্ঠান ইত্যাদি করা এগুলো হয়নি। তার কারণ হচ্ছে তার রচনার প্রাসঙ্গিকতা। এবং সমরেশ বসু ছিলেন অসম্ভব বাস্তববাদী লেখক, একই সঙ্গে মানবতাবাদী লেখক। তার লেখার মধ্যে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি প্রবলভাবে এসেছে। কালকুট ছিলেন সেখান থেকে অন্য ধরনের লেখক। তার কারণ কালকুটকে অনেকে বলেন শুধু যে তিনি হচ্ছেন ভ্রমণাত্মক রচনা ইত্যাদি লিখেছেন, কিন্তু সেটাই সব নয়। ভ্রমণ রচনা ছাড়াও তার কালকুটের আরো অন্য বিভিন্ন ধরনের লেখা আছে, এবং সেগুলোকে বলা হয় বাংলা সাহিত্যের অল টাইম ক্লাসিক। কিন্তু প্রত্যক্ষভাবে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি তার মধ্যে প্রবেশ করেনি, বরং অনেক বেশি ঢুকেছে আদর্শবাদ এবং আধ্যাত্মবাদ। আর এই দুয়ের ঠিক মাঝখান দিয়ে কিছুটা পুরাণ, কিছুটা ইতিহাস, এইসবের মধ্যে দিয়ে প্রবেশ করেছে হচ্ছে ভ্রমর, আরেকটি ছদ্মনামে। কারণ একই লেখকের মধ্যে প্রবল ক্ষমতা সম্পন্ন তিনি যদি না হন, তাহলে তার পক্ষে 3টে ছদ্মনাম, 3টে নামে 3 ধরনের লেখা চালিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয়। সেক্ষেত্রে তুমি যদি আমাকে প্রশ্ন করো যে কে আপনার আলাদা করে প্রিয়, সেটাই তোমার প্রশ্ন ছিল নাকি? সেই উত্তরটা আমি আলাদা করে দিতে পারবো না। তার কারণ আমাকে তখন বলতে হবে যে এই 3 নামের লেখক যদিও একই মানুষ, কিন্তু তারা 3 জন আমার কাছে 3 রকম ভাবে প্রিয়। একদম। বেশ, আপনার সাহিত্য চর্চায় কিভাবে আসা? আমি সাহিত্য চর্চাতে আসেনি তো, আমি তো সাহিত্য চর্চার মধ্যেই আছি। আচ্ছা, তার কারণ আমি আর আলাদা করে আমাকে আসতে হয়নি, কেননা আমি এই চলনটার মধ্যে দিয়েই বড় হয়েছি। আমার প্রথম লেখা বেরিয়েছিল আমার তখন 6 বছর বয়স। বাহ, বুঝতেই পারছো যে সেই লেখা তখন তার মধ্যে যথেষ্ট বালখিল্য ছিল, যে একেবারে ছোট বয়সে তখন স্বাধীনতা বলে একটি পত্রিকা বেরোতো, তার একটি পাতা ছিল কিশোর ভারতী, তার নাম ছিল। সেইখানে আমি গল্প লিখে ফেলেছিলাম। তারপর কারণ আমি তো জন্ম থেকে দেখে আসছি আমার বাবার লেখাটেখা ইত্যাদি। আর খুব ছোটবেলাতে যেটা হয় যে বাবা মাকে অনুকরণের একটা প্রবণতা ছেলে মেয়েদের মধ্যে জন্মায়, কিন্তু জন্মালেও সব ভাই বোনদের মধ্যে একই রকম ভাবে থাকবে তা নয়। এক একজনের ব্যক্তিত্বের প্রকাশ কিন্তু এক এক রকম ছোট বয়স থেকে হতে শুরু করে। আমার মধ্যে বোধহয় সেই প্রকাশটা অপেক্ষাকৃত বেশি ছিল, যে কারণে আমি খুব ছোট বয়স থেকে লিখতেও শুরু করে দিয়েছিলাম। এবং তারপরে আলাদা করে কখন সাহিত্যে এসেছি এটা আমার মনে হয় না। বরং প্রশ্নটাকে যদি উল্টে তুমি বলো আমাকে যে কবে থেকে আপনি মোটামুটি একেবারে প্রফেশনাল রাইটার হয়ে গেলেন পেশাগতভাবে, সেটার একটা আলাদা উত্তর আছে। সেটাও হয়ে গেল প্রায় বছর 10। তার কারণ আমি ডাক্তারি সম্পূর্ণ ছেড়ে দিয়েছি, এবং সেটা আমার জীবনে একটা খুব বড় ঝুঁকি। তার কারণ হচ্ছে আর কিছু না হোক, তুমি বোধহয় জানো যে আমি দীর্ঘকাল প্রবাসী, আমি ইংল্যান্ডে থাকি, বলেছি সেটা। 90 দশকের গোড়ার দিকে আমি ইংল্যান্ডে চলে গিয়েছিলাম, তখন থেকে আছি। কিন্তু বছর 10 আগে আমার ছেলেরা যখন দুজনে তাদের নিজেদের জীবনের যাপনের দায়িত্ব নিয়েছে, তখন আমি সম্পূর্ণভাবে ডাক্তারিটা ছেড়ে দিয়েছি। কারণ আমার মনে হয়েছিল যে 2 নৌকোয় পা দিয়ে চলা যায় না, হয় সাহিত্য চর্চা করতে হবে, নয়তো ডাক্তারির সার্জনের কাজটা করতে হবে। এই দুটোকে একসঙ্গে চালিয়েছি আমি দীর্ঘকাল, কিন্তু সেটা আমার উপরে একটু বেশি চাপ হয়ে যাচ্ছিল। সুতরাং আমি একটা বড় ঝুঁকি নিয়ে ডাক্তারিটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছি, দিয়ে পুরোপুরি প্রফেশনালি সাহিত্য চর্চা করি এখন।
বাহ, ভীষণ ভালো। আচ্ছা, এই প্রসঙ্গে আমি ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন করছি। নিশ্চয়ই। এই যে 6 বছর বয়সে আপনার প্রথম লেখা বেরিয়েছিল বলছেন, তো সেই লেখাটা কিসের উপরে ছিল? কবিতা, গল্প, উপন্যাস? সেটি ছিল একটি ছোট গল্প। আচ্ছা। তার কারণ তখন আমাদের বাড়িতে আমার মাকে সাহায্য করার জন্য এক মহিলা আসতেন। সেই মহিলার দুঃখ দেখে আমার মন এত বিগলিত হয়ে গেল সেই অল্প বয়সে। আমার এখনো মনে আছে যে আমি মাঝে মাঝে বলি যে মাই মেমোরি ইজ মাই এনিমি, যে আমার খুব ছোট বয়সের কথা অনেক কিছু মনে আছে। আমার মনে আছে সেই যে মহিলা আসতেন তার একটি মেয়ে ছিল, সেই মেয়ের নাম হচ্ছে করুণা। যথারীতি সেই তার মহিলাকে ডাকা হতো করুণার মা বলে। তা আমার অত্যন্ত সেই করুণার মার প্রতি আমার এমন করুণা হয়েছিল যে সেই ছোট মেয়েকে বাড়িতে রেখে এসে তিনি আমাদের বাড়িতে এসে বাসন টাসন মেজে দিতে আসেন, মার সঙ্গে দুটো কথা বলতে, মা আবার কিছু খাবার দাবার দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। সেই দেখে আমার ভীষণ দুঃখ হয়েছিল, তখন আমি সেই গল্প লিখে ফেললাম। আচ্ছা, করুণার মাকে নিয়ে গল্প। সেই গল্পই ছাপা হয়ে গেল। বা, ভীষণ সেই ভালো। গল্প ছাপা হয়েছে সেই তৎকালীন স্বাধীনতা পত্রিকাতে, সেসব উঠে গেছে সে পত্রিকা। হ্যাঁ এটা দেশ পত্রিকার গল্প নয়। হ্যাঁ, বুঝতে পেরেছি, অনেক আগের কথা। বহু সেই আগের কথা। 90 দশকে আপনি 6 বছর মানে তখন তো হ্যাঁ একদমই। তো এবারে আসি, এই যে একটু আগেই আমি বলছিলাম আপনি নাকি খুব ভালো রান্না করেন আর বিভিন্ন রকমের রান্না করেন। সেই প্রসঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায় আপনাকে নব ঠাকুর বলেছিলেন। তো এই কাহিনীটা আমরা একটু শুনতে চাই। হ্যাঁ, এটা শোনার মতনই গল্প বটে। তা বেশি গল্প তো বলা যাবে না, কারণ তোমার এখানে সময়ের ব্যাপার আছে। ছোট করে গল্পটা হচ্ছে এই যে সুনীলদার সঙ্গে তো ছোটবেলা থেকে একটা অন্যরকম হৃদ্যতা ছিল। আমার ওদেশের বাড়িতে, ইংল্যান্ডের বাড়িতে 2001 সালে সুনীলদা গিয়েছিলেন এবং কয়েকদিন ছিলেন আমার বাড়িতে, এবং সন্ধ্যেবেলা নানা রকম আড্ডা টাড্ডা হতো। আর আমি তো হসপিটালে কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু বাড়িতে ফিরে এসে আমার বাড়িতে সুনীলদা আছেন বলে আর 2-1 বন্ধুরা চলে আসতো এবং সান্ধ্য আড্ডা একটা বসতো। আর আমি তখন হসপিটাল থেকে ফিরে এসে সাহেবের ধরাচুড়ো টাইফাই সমস্ত খুলে ফেলে গামছা বেঁধে তখন আমাকে রান্না করতে হতো। এখন ওদের সাথে এসব করার কেউ নেই, সুতরাং রান্নাটা নিজেদের করতেই হয়, এমনিতে খেতে গেলে রান্না করতে হবে। তো সুনীলদারা ওরা সমস্ত বসেছে, আমার 2-1 বন্ধুরা এসছে এবং যথারীতি ওরা সন্ধ্যেবেলা, সন্ধে হতে যাচ্ছে এরকম সময় ওরা বসে বেশ বড় স্কচ হুইস্কির বোতল খুলে ঢেলে ঢেলে খেতেও শুরু করেছে। আমরা, শোনো, আপনারা সবাই ওখানে আড্ডা দেবেন আর আমি এখানে একলা রান্না করে মরে, সেটা তো হবে না। সুতরাং আমাদের যাবতীয় আড্ডাটা হয় আমাদের বাড়ির ওই রান্নাঘরে, কারণ আমাদের বাড়িটার রান্নাঘরটা বেশ বড়। মানে তোমাদের এই ঘরটা যত বড়, মোটামুটি আমাদের রান্নাঘরটা এরকম। তা আমি এখানে রান্না করছি, এখানে সুনীলদারা বসে করছে এবং তার মধ্যে আবার গল্প পাঠও চলছে। আচ্ছা, সন্ধ্যা খানিক্ষণ পরে জিজ্ঞেস করছে, তুমি অতক্ষণ ধরে কি করছো বলো তো? আমি বললাম, এই আজকে রাত্রে রান্না টান্নাগুলো করে ফেলছি। বলে, ও আচ্ছা, তা অনেকগুলো কি সব করছো দেখছি, কাটছো, বাঁচছো, রাখছো, কি কি রান্না করছো আজকে, মেনু কি? তাই বললাম, আজকে মেনু হচ্ছে প্রথমে উচ্ছে চচ্চড়ি, আর তারপর একটু ঝিঙে পোস্ত, আর নারকেল করে দিয়ে মুগের ডাল, তারপর দই মাছ। আর আমি যত একটা করে আইটেম বলছি, শুনতে তার মুখের ভাবটা এরকম, মানে আস্তে আস্তে মানে ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না ব্যাপারটা। আমি বললাম যে দই মাছ আর জাস্ট অল্প একটু দো পেঁয়াজি মতন করবো মাছের, আর চাটনিটা আমি আগে করে ফেলেছি, তারপরে একটু অল্প মিষ্টি কিংবা কিছু। সুনীলদা বলছেন যে তুমি কি বলছো, এটা কি তুমি কি সত্যি রান্না করছো? মানে হ্যাঁ, অনেকটা হয়েই গেছে, এগিয়ে গেছে। কেন, আমার তো একসঙ্গে 2-3টে গ্যাস জ্বলছে, এখানে একটা কাজ চলছে, এখানে বাছা চলছে, ওখানে চলছে, আর আমি এটা করতে অভ্যস্ত এমনিতে। তো সুনীলদা বললেন যে, বাবা তুমি তো যে রান্নার দেখালে, এ তো শুধু রাঁধুনির কাজ না, এ তো মানে একবার তুমি দেখছি রান্নার ঠাকুর একেবারে দেখছি। তুমি তো শুধু নবকুমার বসু নও, তুমি তো নব ঠাকুর একেবারে। এই যে নব ঠাকুর নামটা সেদিনকে বললেন সুনীলদা, তারপর থেকে এমনই দাঁড়িয়ে গেল যে আমার পরিচিতিই হয়ে গেল নব ঠাকুর। এবং আমি পরবর্তীকালে আমার ছদ্মনাম হচ্ছে নব ঠাকুর, এবং নব ঠাকুর নামে আমি বেশ কিছু রচনাও লিখেছি, লেখালেখিও কিছু কিছু আছে, এবং সঙ্গে রান্না সংক্রান্ত লেখাও আছে তার মধ্যে। এটাই হচ্ছে সংক্ষেপে গল্প। একদম একদম, খুব ভালো। এবারে বলি, এই যে বর্তমানে আপনি কি বাংলা সাহিত্য না ইংরেজি সাহিত্য, কোনটা আপনাকে বেশি আকর্ষণ করে এবং কেন? তার কারণ হচ্ছে যে ইংরেজি সাহিত্য আমি খুব বেশি পড়িনি, ওদেশে থাকলে সত্ত্বেও একেবারে পড়িনি তা না, বেশ কিছু পড়েছি। কিন্তু এর পরিষ্কার এবং ক্লিন কাট উত্তর হচ্ছে যে আমাকে বাংলা সাহিত্য অনেক বেশি আবেগাপ্লুত করে এবং আমার কাছে অনেক প্রিয়। তার কারণ বাংলা সাহিত্যের সঙ্গে আমি নিজের স্বপ্নকে মেলাতে পারি, সেই জন্য বাংলা সাহিত্য আমার কাছে অনেক বেশি প্রিয়। আজকে আপনাকে আমাদের শেষ প্রশ্ন, একটা র্যাপিড ফায়ার। শেষ হয়ে গেল? আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে। আপনি আরো কিছু বলতে চান? আমি যদি প্রশ্ন করি? তুমি প্রশ্ন করলে আমি উত্তর দেবো, তাতে কি আছে, এসিটাও চালিয়ে যেতে পারবো।
গরম লাগছে। আমার তো গরম লাগে, ঠান্ডার দেশে থাকি, হ্যাঁ, ওদের এখানে এত আলো জ্বলছে, তাহলে তো প্রথম থেকে এসি জ্বালিয়ে দিয়ে পড়লেই ভালো হতো একেবারে। তোমাদের ঠান্ডা লাগবে অবশ্য, কারণ আমি যখন তোমার এখানে ঘরে ঢুকছি, আমার সঙ্গে আরেকজন এসছেন, স্নেহাশিস চট্টোপাধ্যায়, লতা মঙ্গেশকর স্পেশালিস্ট, দারুণ লোক একেবারে, অন্য ধরনের একটা কাজ করেছেন। লতা মঙ্গেশকরের উপরে এত বড় কাজ পৃথিবীতে কেউ করেনি, সাংঘাতিক আর্কাইভাল ওয়ার্ক করেছেন, তার কত রেকর্ড, কত জায়গায় গিয়েছেন, কোন ভাষাতে গিয়েছেন, কে তার মানে সমস্ত কিছুর আছে। স্নেহাশিস চট্টোপাধ্যায় তার নাম। আমি যখন তোমার ঘরে এখানে যখন ঢুকছি তোমাদের সঙ্গে সাক্ষাৎকারের জন্য, ও তখন মাথায় একটা কমফোর্টার জড়িয়ে এম করে বলছে, আমি কি গো তোমাকে দেখে আমার গরম লাগছে যে, সুতরাং এখানে সবাই ঠান্ডা বেশি লাগে আর আমার একটু গরম বেশি লাগে। এই ইংল্যান্ডে আরো বেশি ঠান্ডা, ভালো লাগছে এটা চলছে। বলো তোমার প্রশ্ন বলো। হ্যাঁ, এবার আপনি শেষ প্রশ্নের আগে তাহলে যখন বললেনই, তখন আরো একটা প্রশ্ন আমি ব্যক্তিগতভাবে করছি। আপনি ইংল্যান্ড থেকে হঠাৎ করে উত্তরবঙ্গে কেন এসেছেন? অবশ্যই ডাক পেয়ে। ইংল্যান্ড থেকে উত্তরবঙ্গে আসেনি, তার কারণ আমার প্রতি বছরই এই সময়টা ইংল্যান্ড থেকে দেশে আসার সময়, এবং নভেম্বর মাস থেকে যেদিন থেকে হসপিটাল ছেড়েছি সেদিন থেকে আসার পরে একটু বেশি দিন থাকি এখানে। তার কারণ হচ্ছে যে আমার বন্ধু বান্ধবরা এখানে, আমার প্রকাশকরা এখানে, আমার লেখা সংক্রান্ত যাবতীয় পেশাদারি কাজকর্ম সেগুলো এখানে। বইমেলা আসছে সামনে, কলকাতার 2-3টে বই বেরোবে, সেই বইগুলোর প্রুফ দেখা ইত্যাদি ইত্যাদি, এইসব আয়োজনগুলো করা, এই সমস্ত কাজ নিয়ে, এবং যেহেতু এই সময়টা একটু ঠান্ডা, পুড়ে যাবো না, এই সময়টাতে আসা। সুতরাং নভেম্বর মাস থেকে শুরু করে মোটামুটি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস থাকি। সেই সূত্রেই এসেছি, এবং আসার পরেই যা হোক অন্তত আমার যেটুকু পরিচিতি আছে তার আসার পরেই আমি ব্যস্ত হয়ে যাই। তার কারণ আমি হচ্ছে একমাত্র লেখক যে থাকে বিলেতে কিন্তু লেখে বাংলাতে, এবং আমি এখনো পর্যন্ত হাতে লিখি, এবং আমি বিদেশে থাকলেও আমার সঙ্গে যোগাযোগ ইত্যাদি লোকের সঙ্গে খুব বেশি আছে। আসার পরেই আমি এখানে ওখানে ছোটাছুটি শুরু করি, এবারও শুরু করেছি। ইতিমধ্যেই বেশ কয়েকটা জায়গায় ঘুরে এসেছি, বইমেলা উদ্বোধন, আর এখন তো পাড়ায় পাড়ায় বইমেলা, ঢাকুরিয়া বইমেলা উদ্বোধন করে এসেছি, বাঁকুড়া ঘুরে এসেছি, ডায়মন্ড হারবার ঘুরে এসেছি, বহরমপুর ঘুরে এসেছি। ইতিমধ্যে এখানে আসার কথাটা হয়ে গেছে যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্ট থেকে, যেহেতু আমার প্রয়াত পিতৃদেব সমরেশ বসুর জন্ম শতবর্ষ চলছে, আমার বাবার জন্ম শতবর্ষ উপলক্ষে স্মারক বক্তৃতা দেওয়ার জন্য ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সেই উপলক্ষে এখানে এসেছি। বাহ, খুব ভালো। এবার আমরা শেষ করব, ওই যে একটু আগে বলছিলাম সময় ভীষণ সীমিত, তো সেই ক্ষেত্রে আমরা একটা র্যাপিড ফায়ার। বেশ, তো আপনার কাছে কে বেশি প্রিয় আপনাকে বলতে হবে, রবীন্দ্রনাথ নাকি জীবনানন্দ? রবীন্দ্রনাথ। সুনীল গাঙ্গুলি নাকি সমরেশ মজুমদার? সমরেশ মজুমদার এখন প্রশ্ন ওঠে না, সুনীল গঙ্গোপাধ্যায়। এই প্রশ্নটা যদি আরো অন্য কয়েকজন লেখকের কথা হতো তাহলে একটু ভালো। আচ্ছা, সুবোধ সরকার নাকি জয় গোস্বামী? কেউ না। মারাদোনা নাকি পেলে? পেলে। আচ্ছা, সত্যজিৎ রায় নাকি মৃণাল সেন? সত্যজিৎ রায়। বাহ, ভীষণ ভালো, খুব সুন্দর আপনার সাথে আলাপ হয়ে, কথা বলতে পেরে। এভাবে আমি সামনাসামনি আপনার একটি সাক্ষাৎকারে আপনার সাথে বসে আলাপচারিতায় আমি নিজেও ভীষণ আপ্লুত এবং ভীষণ ভালো লাগছে। অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাকে আমার অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম, নমস্কার। খুব ভালো। শ্রোতা বন্ধুদের সবাইকে আমি আমার নিজের শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আপনারা শুনে আপনাদের কিরম লাগলো জানাবেন, তাহলে আমিও একটা ফিডব্যাক পাবো। একদম। সকলকে নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.